ওদিকে ফুলপরিও নিজের পরিরাজ্যে ফিরে গিয়েছে, কিন্তু পরিরাজ্যে ফিরে গিয়েও তার মনটা বড্ড উতলা। নিজের পরিরাজ্যে গিয়েও সে চুপচাপ। ফুলপরি, ফুলপরি, তুমি কি এখানে এভাবেই দাঁড়িয়ে থাকবে? ভেতরে চলো, সব পরীরা তোমাকে সাদরে গ্রহণ করার জন্য অপেক্ষা করছে। এখানে দাঁড়িয়ে এভাবে সময় নষ্ট করো না। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই আমি ভেতরে যাব। আসলে অনেকটা দিন পর আমি পরিরাজ্যে ফিরে এসেছি। চারপাশটা দেখে ভীষণ মুগ্ধ হচ্ছিলাম। এই জায়গা, এই সব কিছু যে আমার বড্ড চেনা। কতটা দিন পর আমি এই জায়গায় এসেছি। আমি জানি ফুলপরি, তুমি আমাদের সবাইকে ছেড়ে অনেক কষ্টে ছিলে, কিন্তু ভাগ্যের কি পরিহাস, সেটা তো মেনে নিতেই হবে। আমরা তো ভাবতেই পারিনি কখনো তোমার সাথে এত বড় ঘটনা ঘটে যাবে। যাই হোক, এসব কিছু আর মনে রেখো না। চলো, ভেতরে চলো। হ্যাঁ হ্যাঁ সোনাপুরি, তুমি ভেতরে যাও, আমি এক্ষুনি আসছি, কেমন? ঠিক আছে ঠিক আছে, আমি রাজপ্রাসাদের ভেতরে গিয়ে সবাইকে খবর দিচ্ছি যে তোমাকে আমি পরিরাজ্যে নিয়ে আসতে পেরেছি। তুমি কিছুক্ষণ এখানে থেকে তারপর এসো, কেমন? এ কথা বলে সোনাপুরি সেখান থেকে চলে যায়। আমার নিজের রাজ্যে ফিরে এসেছি আমি ঠিকই, কিন্তু তারপরও আমার মনের মধ্যে কোনো আনন্দ নেই। কোনো একটা পিছুটান বারবার আমাকে পিছু টানছে। মনে হচ্ছে আমি কাউকে মনের অজান্তে কষ্ট দিয়ে ফেলেছি। রাজকুমার প্রতাপকে যে বড্ড মনে পড়ছে। আমার মনে হচ্ছে আমি এক্ষুনি ছুটে রাজকুমার প্রতাপের কাছে চলে যাই, কিন্তু না, রাজকুমার প্রতাপ তো আমাকে চাই না। তাহলে আমি কেন তার কাছে যাব? আমি পরিরাজ্যেই থাকবো, আর রাজকুমার প্রতাপ থাক না তার মতো। সে যেটা চাইবে সেটাই হোক। আমি আর ফিরবো না রাজকুমার প্রতাপের কাছে, কখনোই না। এ কি, তোমার ফিরতে আইজ এত দেরি হইল যে? এত রাত অবধি তো কখনো তুমি রাজবাড়িতে থাকো না। কি আর কইতে পারো, আমি আর দাসী দুজনেই রাজমাতার কাছে ছিলাম। রাজমাতাকে একা রেখে কি করে আসতাম কত? তারপরও দাসীরে কয়ে আইছি আজ রাত যেন সে রাজপ্রাসাদেই থাকে। তুমি বাড়িতে একা আসো, তাই তো আমি চলে আসলাম। না হয় আজ রাজবাড়িতেই থাকতাম গো। কেন আবার রাজবাড়িতে কি হয়েছে গো? রাজমাতা একা কেন? রাজকুমার প্রতাপ, রাজবধূ তারা কই? কই আবার, রাজবধূ রাজপ্রাসাদ থেকে চইলা গেছে গো। আর সেই শোকে রাজকুমার প্রতাপ তারে খুঁজা বাইর করার জন্য রাজপ্রাসাদের বাইরে গেছে। এখন পর্যন্ত রাজপ্রাসাদে ফেরেই নাই। আর রাজবধূ আর রাজকুমার প্রাসাদে নেই দেখে রাজমাতা একেবারেই রাজপ্রাসাদে একা হয়ে গিয়েছে গো। কি কইতাছো কি গো? রাজবধূ রাজপ্রাসাদ থেকে চইলা গিয়াছে? আমি তো ভাবছিলাম এবার হয়তো বা রাজকুমার প্রতাপের একটা গতি হইব, কিন্তু রাজবধূ রাজকুমারকে রেখে এভাবে চইলা গেল। চইলা যাইব না তো কি করবো কও তো? রাজবধূ তো অনেক চেষ্টা করলো রাজকুমার প্রতাপরে নিজের মতো কইরা নিজের ভালোবাসার মানুষ হিসাবে গইরা তুলতে, কিন্তু কোনোভাবেই তো সে পারলো না। সে ব্যর্থ হইয়া গেল। আর রাজকুমার প্রতাপ তার সাথে সব সময়ই খারাপ আচরণ করত। আর তাই হয়তো বাধ্য হইয়া রাজবধূ রাজকুমারের থেকে অনেক দূরে চইলা গেছে গো। সত্যি, এখন রাজকুমার প্রতাপের জন্য আমার বড্ড কষ্ট হইতাছে। রাজকুমার প্রতাপের জীবনে যে কি হইব সেটাই বুঝতে পারছি না। তাকে কি সারা জীবন এভাবেই একা একা কাটাইয়া দিতে হইব? আর এবার যদি রাজকুমার প্রতাপ রাজবধূকে হারাইয়া ফালায়, আমার মনে হয় সে আর কখনো কোনো মানুষকে বিশ্বাস করব না। সর্বনাশ ফুলকুমারী, আবার ভয়ঙ্কর সর্বনাশ ধেয়ে আসছে এই রাজ্যর দিকে। কি বলছেন কি সাধু বাবা? ভয়ঙ্কর বিপদ আসছে মানে? তার মানে কি? আমার অনুমানটা কি তাহলে সত্য? এই জন্যই তো আমার মনের মধ্যে এমন অস্থিরতা কাজ করছিল। আর যদি সত্যি আমার রাজ্যের উপর বিপদ নেমে আসে তাহলে কি হবে? এখন তো মহারাজ বা রাজকুমার কেউ নেই। এই বিপদকে কে সামলাবে? কে বিপদকে মোকাবেলা করবে? ফুলকুমারী, শুধুমাত্র তোর রাজ্যের উপর নয়, তোর উপর মহা বিপদ আসতে চলেছে। তোর মনে আছে তুই সেদিন এক তান্ত্রিককে আটকেছিলি?
রাজ্যের মানুষের তার অশুভ শক্তির দীক্ষা করতে দিসনি। সেই তান্ত্রিক আঘাতপ্রাপ্ত হয়ে এখান থেকে চলে গিয়েছিল। আরও ফিরে গিয়ে নিজের শক্তি সঞ্চয় করে আরও শক্তির অধিকারী হয়েছে, আর তোকে হত্যা করার জন্য চেষ্টা করছে, আর এই রাজ্যের মানুষের ক্ষতি করেই চলেছে। সবই তো বুঝলাম, এখন কি করব আমি সেটা আমাকে বলে দিন সাধু বাবা। যতদিন না তুই ওই তান্ত্রিককে কোনো ক্ষতি করতে পারবি, ওকে ধ্বংস করতে পারবি, ততদিন ওই বিপদ থেকে তুই কিছুতেই মুক্তি পাবি না। ও আচ্ছা তাই, কিন্তু এই বিপদকে আমি ধ্বংস করতে পারবো? করে ওই তান্ত্রিককে ধ্বংস করতে হয় আমাকে বলে দিন। তাদের যদি আমার প্রাণও যায়, আমি ওই অশুভ তান্ত্রিককে শেষ করতে চাই। আমি জানি মা, তুই অবশ্যই পারবি, কিন্তু এর জন্য যে তোকে কঠিন থেকে কঠিনতম কাজ করতে হবে, সেটা তুই করতে পারবি। পারবো, ওই অশুভ শক্তির সাধককে আমি ধ্বংস করতে পারবো, আর সেটা যত বড় কঠিন কাজই হোক না কেন সেটা আমি করেই ছাড়বো। আপনি শুধুমাত্র আমাকে উপায় বলে দিন। ওদিকে রাজকুমার প্রতাপ চলতে থাকে, আর সে চলতে চলতে বড্ড ক্লান্ত হয়ে যায়। হঠাৎ করে সে একটি গাছের নিচে বসে পড়ে। না, আর পারছি না, আর পারছি না চলতে এভাবে। এভাবে আর কতক্ষণ ধরে খুঁজবো আমি আমার পরীকে? আমার তো এখন মনে হচ্ছে আমি হয়তোবা আমার পরীকে এই জীবনে হারিয়ে ফেললাম। আমার সাথে এমনটা কেন হয়? যাকে আমি মন থেকে ভালোবাসি সে আমার জীবন থেকে হারিয়ে যায়। আমি আমার নিজের মাকে এত ভালোবেসেছি, সে আমার কাছ থেকে চলে গেল। ফুলকুমারীকেও ভালোবেসেছিলাম, সে তো অন্যের বধূ হয়ে গেল। আর আমি শেষ পর্যন্ত এসে এই পরীকে ভালোবাসতে শুরু করেছিলাম, আর সেও আমার জীবন থেকে এইভাবে হারিয়ে গেল। না না, এই জীবনের ভার আমি আর বইতে পারছি না। তখনই সেই হলুদ পাখিটি রাজকুমার প্রতাপের সামনে এসে দাঁড়ায়। রাজকুমার প্রতাপ হলুদ পাখিটিকে দেখেই চিনে ফেলে, কারণ এই হলুদ পাখিটিকেই ফুলপরি সুস্থ করেছিল তার রাজপ্রাসাদে। এই পাখিটি সেই পাখিটি না যে পাখিটিকে ফুলপরি সুস্থ করেছিল? হ্যাঁ হ্যাঁ, তাই তো। কিন্তু এই পাখিটা এখানে কি করে এলো? তুমি যেটা ভাবছো সেটাই সত্যি গো রাজপুত্র, আমি সেই পাখিটাই গো। ওই ফুলপরি তো আমাকে সুস্থ করেছিল। এসব কি বলছো? কি ফুলপরি তোমাকে সুস্থ করেছিল? মানে ফুলপরিটা কে? ও মা, তুমি জানো না তোমার স্ত্রী ওই যে পরি, ওই তো ফুলপরি। আমি তো তার কথাই বলছি গো। বন্ধুরা, কি হতে চলেছে? রাজকুমার প্রতাপ কি হলুদ পাখির কাছ থেকে জেনে যাবে যে তার স্ত্রী একজন পরী? সেটা জানবো আমরা ফুলকুমারী গল্পের পরবর্তী পর্বে। আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন পর্বে। ধন্যবাদ।